আমেরিকাকে বিশ্ব মঞ্চে পরাশক্তি বানিয়ে রাখার মূল চাবিকাঠি হলো বিশ্বের সব টাকা পয়সা লেনদেনের সেই প্রধান রাস্তাটি তাদের নিয়ন্ত্রণে থাকা। পৃথিবীর যে কোনো দুটি দেশ যখন নিজেদের মধ্যে কোনো ব্যবসা বা লেনদেন করে, তখন সেই টাকাটা ঘুরে ফিরে একটি প্রধান কেন্দ্র হয়েই যাতায়াত করে। আর সেটি হলো আমেরিকার নিয়ন্ত্রণাধীন ব্যাংকিং সিস্টেম। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আমেরিকা তিনটি বড় দেশকে তাদের ডলারের বৈশ্বিক লেনদেন ব্যবস্থা থেকে ছুঁড়ে ফেলেছে: রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলা। মজার ব্যাপার হলো এই তিনটি দেশই জ্বালানি তেলের একজন জায়ান্ট বা পরাশক্তি, কিন্তু আমেরিকার আর্থিক শক্তির সামনে তারা কেউই টিকতে পারেনি। চীন দূর থেকে বসে এই পুরো নাটকটি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে, তবে সে অন্য দেশগুলোর মতো ক্ষোভে ফেটে পড়েনি বা আমেরিকার সাথে সরাসরি কোনো হম্বিতম্বিতেও জড়ায়নি। চীন অত্যন্ত নীরবে এক চরম বিপজ্জনক চাল চেলেছে। চীন আসলে ঠিক কি করেছে তা বুঝতে হলে প্রথমে আমেরিকার হাতে থাকা সেই ব্রহ্মাস্ত্রটি একটু চিনে নেওয়া দরকার। আমেরিকাকে বিশ্ব মঞ্চে পরাশক্তি বানিয়ে রাখার মূল চাবিকাঠি হলো বিশ্বের সব টাকা পয়সা লেনদেনের সেই প্রধান রাস্তাটি তাদের নিয়ন্ত্রণে থাকা। সহজ কথায় এভাবে ভাবুন, পৃথিবীর যে কোনো দুটি দেশ যখন নিজেদের মধ্যে কোনো ব্যবসা বা লেনদেন করে, তখন সেই টাকাটা ঘুরে ফিরে একটি প্রধান কেন্দ্র হয়েই যাতায়াত করে। আর সেটি হলো আমেরিকার নিয়ন্ত্রণাধীন ব্যাংকিং সিস্টেম। এটিকে আপনি পৃথিবীর একমাত্র প্রধান ডাকঘর হিসেবে কল্পনা করতে পারেন। দুনিয়ার যে দেশই যাকে টাকা পাঠাক না কেন, সেই টাকার খামটি প্রথমে এই ডাকঘরে এসে জমা হয়। ডাকঘরের মালিক সেই খামটি খোলে, ভেতরে দেখে এবং তার যদি কোনো দেশকে পছন্দ না হয়, তবে সেই দেশ টাকা বা খামটি গন্তব্যে পৌঁছতে দেয় না। আমেরিকা হলো এই প্রধান ডাকঘরের একক মালিক। কোনো দেশের উপর রাগ হলেই সে তার জন্য এই ডাকঘরের দরজা চিরতরে বন্ধ করে দেয়। ব্যাস, মুহূর্তের মধ্যেই সেই দেশটি পুরো পৃথিবী থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। নিজের পকেটে অঢেল টাকা থাকার পরেও তা এক জায়গায় আইসের মতো জমে যায়। এই অভিজ্ঞতার তেতো স্বাদ যে কতখানি নির্মম তা এই তিনটি দেশ খুব ভালো করেই টের পেয়েছে। 2022 সালে রাশিয়া যখন যুদ্ধে জড়ালো, আমেরিকা এবং ইউরোপ মিলে মাত্র এক রাতের ব্যবধানে বিদেশের মাটিতে থাকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন রাষ্ট্রীয় তহবিল ফ্রিজ করে দেয়। ঠিক একই দিনে রাশিয়ার সব ব্যাংককে ওই আন্তর্জাতিক ডাকঘর থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। ইরানও বহু বছর ধরে ঠিক একই ধরনের নির্মম অর্থনৈতিক নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হচ্ছে। তাদের তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংকগুলোকে বিশ্ব আর্থিক ব্যবস্থার বাইরে ঠেলে দেওয়া হয়েছে। 2019 সালে ঠিক একই চাল খাটিয়ে ভেনিজুয়েলার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। তাদের তেলের আয় ফ্রিজ করে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সব দরজা লক করে দেওয়া হয়েছিল। কিন্তু এই তিনটি দেশের মধ্যে একটা কমন মিল ছিল: তারা সবাই নিজেদের উৎপাদিত তেল একটি নির্দিষ্ট দেশের কাছে বিক্রি করে, আর সেই দেশটি হলো চীন। ঠিক এই জায়গাতেই চীন অন্য সবার চেয়ে নিজের দূরদর্শিতার পরিচয় দিল। চীন দেখল যে তার প্রধান তিন তেলের পার্টনারকে আমেরিকা একে একে কিভাবে মাঠ থেকে বিদায় করে দিচ্ছে। সে এটিও বুঝতে পারল এই পরিস্থিতিতে স্রেফ চিৎকার চেঁচামেচি বা ফাঁকা হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তাই সে পাল্টা প্রতিরোধ হিসেবে সম্পূর্ণ নতুন একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করে ফেলল, যার নাম ব্রিজ। তবে চীন এই কাজটা একা করার ঝুঁকি নেয়নি। সে চতুরতার সাথে তার পাশে আরও 4টি দেশের কেন্দ্রীয় ব্যাংকে যুক্ত করে নিল। তারা হলো হংকং, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। এই নতুন সিস্টেমের আইডিয়াটা অত্যন্ত সাধারণ ও পানির মতো সহজ। এখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে লেনদেন করবে, আর এই ডিজিটাল কারেন্সিগুলো একটি কমন নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটির মাঝখানে কোনো ডলারের অস্তিত্ব নেই, ফলে এখানে আমেরিকার সেই প্রধান ডাকঘরের নাক গলানোরও কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, এই নতুন নেটওয়ার্কটি ডলারের চেয়ে বহুগুণ দ্রুতগতির এবং সস্তা। যেখানে ডলারের মাধ্যমে লেনদেন হতে কয়েকদিন সময় লেগে যেত, এখানে শুধু কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট কমপ্লিট হয়ে যায় এবং ট্রানজ্যাকশন খরচও এক ধাক্কায় অর্ধেক হয়ে যায়। আর এই বাজারে লেনদেনের অঙ্কটাও কিন্তু মোটেই ছোট নয়।
এই নতুন নেটওয়ার্কটি ইতিমধ্যেই প্রায় $55 বিলিয়ন লেনদেন সফলভাবে সম্পন্ন করে ফেলেছে। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হলো 2022 সালের পর থেকে এই নেটওয়ার্কের পরিধি প্রায় 2500 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমেরিকা ঠিক যে বছরটিতে রাশিয়ার বৈদেশিক মুদ্রা ফ্রিজ করেছিল, ঠিক সেই বছরটি থেকেই এই বিকল্প পালানোর রাস্তাটি হু হু করে বড় হতে শুরু করেছে। তবে এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং চোখ কপালে তোলার মতো টুইস্টটি অন্য জায়গায়। সাধারণ বুদ্ধিতে যে কেউ ভাববে এই বিকল্প রাস্তার হয়তো সবার আগে তারাই হাঁটবে যাদের আমেরিকার ডলারের বাজার থেকে লাথি মেরে বের করে দিয়েছে। কিন্তু এই ব্রিজ তৈরি করা প্রধান 5টি দেশের মধ্যে 2টি দেশ কিন্তু খোদ আমেরিকার পরম ও দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। তারা হলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এর মানে পরিষ্কার, এখন শুধু আমেরিকার শত্রুরাই নয়, বরং তাদের নিজের ঘরের ও পরম বন্ধুরাও পিঠ বাঁচানোর জন্য এই বিকল্প দরজা দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছে। এবার এই পুরো সমীকরণটা একটু মিলানো যাক। ডলারের একচেটিয়া সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়ার জন্য চীন মূলত 4 পায়ের একটি শক্ত টেবিল সিস্টেম তৈরি করেছে। প্রথম পা হলো ব্রিজ, 5 দেশের কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা একটি যৌথ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক যা ডলার ছাড়া সরাসরিই কাজ করে। দ্বিতীয় পা হলো গোল্ড। চীন গত কয়েক বছর ধরে বিশ্ববাজার থেকে রেকর্ড পরিমাণ সোনা কিনে নিজেদের ভান্ডারে জমা করছে, কারণ সোনা হলো এমন এক সম্পদ যা চাইলেও আমেরিকা কোনোদিন ফ্রিজ করতে পারবে না। তৃতীয় পা হলো চীনের নিজস্ব পেমেন্ট সিস্টেম CIPS, যা আমেরিকার নেটওয়ার্কের উপর নির্ভর না করেই বিশ্বের বিভিন্ন দেশকে সরাসরি নিজেদের মধ্যে যুক্ত করে। চতুর্থ পা ব্রিক্স, এমন একটি শক্তিশালী জোট যেখানে আজ পৃথিবীর অর্ধেক জনসংখ্যা এবং বিশ্বের সিংহভাগ জ্বালানি তেলের খনি একই ছাতার নিচে অবস্থান করছে। এককভাবে দেখলে এই 4টির প্রতিটি পদক্ষেপকে হয়তো খুব ছোট মনে হতে পারে, কিন্তু এই 4টি পা যখন একসাথে জোড়া লাগে তখন তা ডলারের গত 80 বছরের পুরনো রাজকীয় সিংহাসনের ভিতকে একদম ভেতর থেকে খুঁড়ে ফাঁপা করে দেয়। আর এর চূড়ান্ত প্রভাব এখন আন্তর্জাতিক পরিসংখ্যানেও স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। মাত্র 25 বছর আগেও বিশ্বের মোট রিজার্ভের মধ্যে ডলারের একচেটিয়া রাজত্ব ছিল প্রায় 70% উপর, আর আজ তা কমতে কমতে এক ধাক্কায় 58% এসে ঠেকেছে, যা গত 30 বছরের ইতিহাসে ডলারের সর্বনিম্ন পতন। এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম ও মনস্তাত্ত্বিক পয়েন্ট লুকিয়ে আছে। আমেরিকা যত বেশি ডলারকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে, বিশ্বের বাকি দেশগুলো ডলার থেকে ঠিক ততটাই দূরে সরে যাবে। এক মুঠো বালির কথা চিন্তা করুন। হাতের মুঠো যত জোরে শক্ত করবেন, বালি কিন্তু আঙ্গুলের ফাঁক গলে ঠিক ততটাই দ্রুত নিচের দিকে পড়তে থাকবে। আমেরিকা প্রতিটি নতুন নিষেধাজ্ঞার সাথে সাথে তার হাতের মুঠো আরো বেশি শক্ত করছে, আর যত বেশি শক্ত করছে তার হাত থেকে ডলারের বালি তত বেশি ফসকে বেরিয়ে যাচ্ছে। চীন এই গভীর সত্যটি খুব ভালো করেই অনুধাবন করতে পেরেছিল, আর এই কারণেই সে ডলারের সাথে কোনোদিন সামনাসামনি কোনো মারামারিতে জড়ায়নি। কারণ সে যদি সরাসরি সংঘাতে যেত, আমেরিকা তার উপর আরো বড় পাল্টা আঘাত হানার সুযোগ পেত। তার বদলে চীন অত্যন্ত ঠান্ডা মাথায় ডলারের উপর নিজের নির্ভরশীলতাকেই নিঃশব্দে একদম শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। কোনো মুদ্রার আধিপত্য শেষ করার জন্য তার উপর সরাসরি আক্রমণ করার কোনো প্রয়োজন নেই। শুধু সেই মুদ্রার প্রতি আপনার প্রয়োজনীয়তা বা নির্ভরতাটুকু শেষ করে দেওয়াই যথেষ্ট। কারণ একটা অস্ত্র তখনই কাজ করে যখন সামনের প্রত্যেকে সেই অস্ত্রের নলের সামনে দিয়ে হেঁটে যেতে বাধ্য হয়, কিন্তু ঠিক তার পাশ দিয়ে যখন দ্বিতীয় আরেকটি নিরাপদ রাস্তা খুলে যায়, তখন সেই পুরনো অস্ত্রটি নিজে থেকেই স্তব্ধ হয়ে পড়ে। আমেরিকার সবচেয়ে বড় ভয় কোনো সামরিক যুদ্ধ নয়, তাদের আসল ভয় হলো এমন একটা দিন আসা যেদিন এই পৃথিবীর আর কোনো দেশেরই তাদের সেই পুরনো প্রধান ডাকঘরের কোনো প্রয়োজন থাকবে। যেদিন সেই দিনটি আসবে, সেই দিন আমেরিকার এই সবচেয়ে শক্তিশালী আর্থিক অস্ত্রটি স্রেফ একটা খালি ফাঁকা বন্দুকের নলে পরিণত হবে, যাকে দেখে দুনিয়ার আর কোনো দেশই ভয় পাবে। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে আবারও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।